আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। অপরাধীদের গোপন আস্তানা উপড়ে ফেলার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হলেও উন্নতি প্রয়োজন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশৃঙ্খল বাহিনী শৃঙ্খল হতে শুরু করেছে বলে দাবি করেন তিনি। সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির দোয়া মাহফিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। বিশ্বনবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, যৌক্তিক সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক নানা ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রমেই গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। যে বিশৃঙ্খল পরিস্থিতিতে 24-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই বিএনপির লক্ষ্য। কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। পরে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের যৌথ সভা। সভা শেষে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নেয়া সিদ্ধান্ত তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। 1 সেপ্টেম্বর সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি আরও জানান, নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে খুব দ্রুতই দলের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে। অতি সত্বর কাউন্সিল হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 1,500 মানুষকে হত্যা করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তাদের পুনর্বাসনের চেষ্টাকারীদের অবশ্যই বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করা দরকার। সকালে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন না করতে এবং ভবিষ্যতে কোনো সরকার যাতে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে রোডম্যাপ তৈরি করতে হবে। ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ ও সহযোগী 11টি সংগঠনের মধ্যে 10টি মেয়াদ উত্তীর্ণ। 10 বছর আগের কমিটি দিয়ে চলছে মহিলা দল। 13 বছর আগের সবশেষ কাউন্সিল হয়েছিল মুক্তিযোদ্ধা দলের, আর শ্রমিক দল চলছে 1 যুগ আগের কমিটি দিয়ে। পদ প্রত্যাশীরা বলছেন, এসব সংগঠনের নতুন নেতৃত্ব এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দলের কার্যক্রমে গতি বাড়াতে ক্ষমতাসীন দল পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস ও ওলামা দল মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠন 9টি। আর দলটির সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল। রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাতে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোই নেতৃত্ব দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
দলটির নেতারা মনে করেন পদধারী অনেকে মন্ত্রী এমপি হয়েছেন। নতুন কমিটি ঘোষণা না হওয়ায় বাড়ছে সংগঠনের দুর্বলতা, সংকুচিত হচ্ছে নতুন নেতৃত্ব তৈরির পথ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদবঞ্চিতরা সংগঠন থেকে দূরে সরে যাচ্ছে বলেও মনে করেন অনেকে। দলটির পদ প্রত্যাশীরা বলছেন, দল যেহেতু রাষ্ট্র ক্ষমতায়, নির্যাতিত নিপীড়িত দলের ত্যাগী নেতাদের দিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করা হলে স্বাভাবিক কার্যক্রমে গতি আরও বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন কে কি অ্যাক্টিভিটিস ছিল গত 16 বছরে। ত্যাগীও যেমন মূল্যায়িত হবে, মেধাবীরাও মূল্যায়িত হবে। তাদেরকে সকল জায়গায় পদায়িত করা একটা অনেক বড় টাস্ক। এই টাস্ক যে করা, এটাতে অবশ্যই অতীতের ন্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ সফল হবেন ইনশাল্লাহ। যারা দীর্ঘদিন ধরে ত্যাগ করছে, জীবনকে আলিঙ্গ করছে, তাদেরকে সে মূল্যায়ন করবে। বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর অনেকে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়েছেন, অনেকের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন 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 নেতৃত্ব আসুক, সেই নেতৃত্বের মাধ্যমে দল আরও বেশি সংগঠিত হোক। যারা পদবঞ্চিত তাদের সবাইকে পদায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয় আমরা প্রত্যাশা করি। আর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দীর্ঘদিনের ফেসিবাদের জাতাকলে দল চালানোই যেখানে চ্যালেঞ্জের ছিল, সেখানে নতুন কমিটি করা ছিল দুঃস্বপ্নের মতো। এখন ধারাবাহিকভাবে সব কমিটি পুনর্গঠন করার কথাও জানান তিনি। যখন নেতৃত্বের বদল হয় সংগঠনে, তখন সংগঠনের মধ্যে একটা গতিশীলতা আসে, কারণ নতুন রক্ত সঞ্চালন হচ্ছে। এই যে নিউ ব্লাড সার্কুলেশনের কারণে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয় এই সংগঠনের মধ্যে। পুরনো নেতৃত্ব তারা আপগ্রেডেড হবেন, তাদের আপওয়ার্ড মুভমেন্ট হবে। আর যারা নতুন আসলেন তারা নিশ্চয়ই তাদের ক্রেডিট নেওয়ার জন্য তারা অতিরিক্ত সক্রিয় থাকবেন, নানা কাজ করবেন, সাংগঠনিক তৎপরতা চালাবেন। দ্রুত সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন করা গেলে একদিকে সাংগঠনিকভাবে যেমন শক্তিশালী হবে দল, তেমনি স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল পাওয়া সম্ভব হবে বলেও মনে করছেন নেতাকর্মীরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সংসদীয় কমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ 6টি বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিরোধী দলের উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সংসদে সরব থাকবে বিরোধী দলীয় জোট। বিশ্লেষকরা বলছেন, নানা ইস্যুতে উত্তপ্ত হলেও অধিকতর কার্যকর হবে এবারের অধিবেশনটি। বিস্তারিত থাকছে সাদিয়া কানিজার রিপোর্টে। বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন সহ 6টি বিল উত্থাপন করা হবে এ অধিবেশনে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোও গঠন করা হবে একই অধিবেশনে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের প্রথম 3 অধিবেশনের মধ্যে 50টি সংসদীয় কমিটি গঠনের নিয়ম থাকলেও এ পর্যন্ত মাত্র 15টি কমিটি গঠন হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় বিষয়ক 9টি এবং বিষয়ভিত্তিক কমিটি 6টি। বাকি 35টি কমিটি এ অধিবেশনেই গঠন করতে হবে। বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব এবং আমরা গত রোববারে আমার কাছে দেওয়ার কথা ছিল, এখনো পাইনি। হোপফুলি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাব। 6টার মতো বিলে যাবো, ইনফরমেশন আমার কাছে আছে। 6টা বিল আসবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেমন কিছু কিছু ইস্যু হয়তো বিরোধী দল নিয়ে আসবেন সংসদে। কার কি সাজেশন আছে আমরা শুনবো, শোনার পরে তারপর এটা সমাধানের একটা রাস্তা বের করবো। সংবিধান সংশোধন কমিটিতে এবার বিরোধী দল অংশ নেবে বলেও প্রত্যাশা সরকার দলীয় চিফ হুইপের। বিরোধী দলের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে একজন ছাড়া সবাই নতুন। এদিকে বিরোধী দলীয় জোট বলছে, সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও জ্বালানি সংকট সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব থাকবে তারা। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য, হাই পিক দ্রব্যমূল্য, ভেরি হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের দারুণভাবে অবনতি হয়েছে। রংপুরে যে ঘটনা আপনি জানেন, সেখানে একই সাথে 4-5জনকে হত্যা করা হয়েছে। এর একের পর এক ঘটতেছে, এমন কোনো দিন যায় না যেখানে হত্যাকাণ্ড, খুন এগুলা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের সম্পৃক্ত করা গেলে সংসদীয় শাসন ব্যবস্থার সৌন্দর্য বাড়বে। সংসদকে একটি কার্যকর সংসদ দেখতে পাচ্ছি আমরা। গত যে 2টি অধিবেশন হয়েছে ওখানে আমরা দেখেছি। তো এই অধিবেশনে আমি মনে করি এর ব্যতিক্রম হবে না। বিরোধী দল তার জায়গা থেকে বিভিন্ন ইস্যুস
সংসদে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে সংসদ খানিকটা উত্তপ্ত হয়ে উঠতে পারে। সংবিধান ইস্যুতে যেসব মতবিরোধ আছে তা জনস্বার্থেই আলোচনার টেবিলে সমাধান করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপকের। কাছাকাছি জনগণের মতামত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। লোডশেডিং ও গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে দেশের বিভিন্ন শিল্প কারখানা, আবাসিক এলাকার বাসিন্দা, সিএনজি পাম্প মালিক ও চালকরা। গ্যাসের সংকটে মহাসড়কে কমে গেছে গ্যাস চালিত পরিবহনের চলাচল। রাত থেকে পাম্পে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না অনেক চালক। বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ দেখা গেছে। যেসব পাম্প খোলা রয়েছে সেখানেও গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাসের চাপ কম থাকায় গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আংশিকভাবে বন্ধ রয়েছে অনেক কারখানা। এদিকে লোডশেডিংয়ে বিপর্যস্ত হচ্ছে জনজীবনের স্বাভাবিক কার্যক্রম। জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ সহ বিতরণ কোম্পানিগুলো। ভুতুড়ে বিলের অভিযোগ অনুসন্ধান করে এসব তথ্য পেয়েছে আরটিভি। দেখা যায় 30 দিনের জুন মাস করা হয়েছে 37 দিনে। আবার বিল পরিশোধ থাকলেও জুনের আগের মাসগুলোতে দেখানো হয়েছে বকেয়া। সংশ্লিষ্টরা বলছেন ভয়াবহ এমন প্রতারণায় লুণ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। আমার বিল চলে আসলো 11,403। রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আরিফুর রহমান টিপু। ডিপিডিসির এই গ্রাহকের চলতি বছরের মে মাসের তুলনায় জুনে বিদ্যুৎ বিল এসেছে দ্বিগুণেরও বেশি। এই কারসাজিগুলি কারা করছেন এটাকে তদন্ত করে বের করার প্রয়োজন রয়েছে এখানে, কারণ এই সরকারকে বিপদে ফেলার জন্য আপনারা কোনো কারসাজি করছেন কিনা। তার মতো বাড়তি বিলের খপ্পরে পড়েছেন মিরপুরের ডেস্কো গ্রাহক হাবিবুর রহমান এবং সাভারের পল্লী বিদ্যুৎ গ্রাহক আরিফুল হক সেলিম সহ অনেকে। কিন্তু কেন এই বাড়তি বিল জানে না কেউই। তারা তো আমাদের কাছে বলে না, তারা তাদের মতো আইসা লেখা নিয়ে যায়। এমনকি তারা আদৌ আসে নাকি না আইসে ওরা লেখা ওই বিদ্যুৎ বিলটা করতেছে, এটা তো আমরা জানি না। ডেস্কো বলতেছে যে ভাই প্রতি বছরে একটু 19-20 হবে, এটা আমরা ঠিক করে ফেলবো। তা এইটা আমাদের উপরে চাপাই দিচ্ছে, আর ওরা আর এর বেশি কিছু বলতে চায় না, বললে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে। টিপুর বিল ঘেটে দেখা যায় গরম মৌসুম শুরুর মাস এপ্রিলে মিটার রিডিং করা হয়েছে 30 দিনের। এতে 615 ইউনিটের বিপরীতে বিল এসেছে 6,109 টাকা। আর মে মাসে রিডিং করা হয়েছে 24 দিনের। এতে 538 ইউনিটের বিপরীতে বিল এসেছে 5,055 টাকা। কিন্তু জুন মাসে রিডিং ধরা হয়েছে 37 দিনের। এতে 850 ইউনিটের বিপরীতে বিল এসেছে 11,423 টাকা। একইভাবে বাড়তি বিল এসেছে ডিপিডিসির অন্যান্য গ্রাহকের। সাধারণ চোখে মিটারের রিডিং মাস ছোট বা বড় করার মধ্যে কোনো অনিয়ম নেই, কিন্তু তৃতীয় চোখে একটি বড় প্রতারণা, আর সেটি বিদ্যুতের মূল্য বৃদ্ধির সুযোগ নেওয়া। জুনে গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে 1 টাকা 52 পয়সা বাড়িয়েছে বিআরসি। মে মাসে ডিপিডিসির প্রায় 20 লাখ গ্রাহকের দৈনিক বিদ্যুৎ চাহিদা ছিল গড়ে 2000 মেগাওয়াট। এতে মাসটির শেষ 7 দিনে গ্রাহকের কাছ থেকে বাড়তি নেওয়া হয়েছে অন্তত 2 কোটি টাকা। একইভাবে অন্যান্য বিতরণ কোম্পানিগুলোও বাড়তি বিল নিয়েছে নিজস্ব কৌশলে। বিতরণ কোম্পানিগুলোর বাড়তি বিল নেওয়ার তথ্য উঠে আসে সংশ্লিষ্ট এই কর্মকর্তার বক্তব্যেও। সরকারি আমলারা, সরকারি ইঞ্জিনিয়াররা মিলে প্ল্যান করছে যে সারা বছরে যত ভর্তুকি আছে, যত লস আছে, যত ক্ষেত্রে যত লস আছে সব একবার উসুল করে দেবো। তাই করতে এই যে জুন মাস জুলাই মাসের বিল বানাই দিছে। এ বিষয়ে ক্যামেরায় কথা বলেননি বিতরণ সংস্থার কর্মকর্তারা। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত বিল করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। এটা যদি প্রকৃত ভাগে পক্ষে চিহ্নিত হয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টালি আমরা ব্যবস্থা নিয়ে থাকি। অতএব এটা ওই রকম স্বেচ্ছাচারিতামূলক কেউ করে কারো নিস্তার পাওয়ার কোনো উপায় থাকে না। আলোচনা সমালোচনার মুখে গ্রাহকদের কাছ থেকে বাড়তি কোনো বিল নেওয়া হয়নি বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দাবি করে বিদ্যুৎ বিভাগ। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে মিলাদ, দোয়া ও আলোচনা সভা। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বের করা হয়েছে জশনে জুলুস ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও মানবতার বাণী তুলে ধরা হয় এবং তাঁর দেখানো পথে চলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে আসতে শুরু করেন। সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে বেলা 11টার পর জশ্নে জুলুস শোভাযাত্রা বের হয়। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে এসে জুলুসটি শেষ হয়। আমরা শুকরিয়া আদায় করতেছি। সকল ঈদের সেরা ঈদে মিলাদুন্নবী শান্তি, সৌম্য, সৌহার্দ্য বিনিময় করতে চাইতেছে। কোনো প্রতিহিংসা আমার নবীজি আনেন নাই। পরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় এই সমাবেশে। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। এদিকে বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হয় আশেক রসুল সম্মেলন ও বর্ণাঢ্য আনন্দ র্যালি। এর আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পবিত্র এই দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ সহ অন্যান্যরা। কোন মানদণ্ডে বাংলাদেশের শিক্ষা যেন পিছিয়ে না থাকে এটা ইনশিওর করা। সো এইটার দায়িত্ব নিয়ে আমরা সামনে এসেছি। প্রাথমিক শিক্ষার জন্য এগেন অনেক কিছু ঠিক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ওনার ইনস্ট্রাকশনসে, ওনার নেতৃত্বে, ওনার দিক নির্দেশনায় আমরা সকলে কাজ করছি। কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না। সো নো চাইল্ড আউট অফ স্কুল। সড়ক প্রশস্তের অজুহাত দিয়ে ৪,৫০০ গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সাচনা বাজার বন বিভাগের বিরুদ্ধে। অথচ এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি সড়ক বিভাগের। ২৫ বছর পুরনো গাছ হারিয়ে ৪ উপজেলাকে সংযুক্ত করা সড়কটি বিবর্ণ রূপ ধারণ করেছে। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হওয়ায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সুনামগঞ্জ সাচনা বাজার সড়কের দুই পাশে প্রায় ২৫ বছর ধরে শোভা পাচ্ছিল নানা জাতের বৃক্ষ। ২ বছর আগে এসব গাছ কাটার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছিলেন সচেতন নাগরিকরা। তবে শেষ রক্ষা আরও হয়নি। এবার অনেকটা নীরবেই ৪,৫০০ গাছ কেটেছে বন বিভাগ। সামাজিক বনায়নের আওতায় ২০০১ সালে লাগানো হয় গাছগুলো। মেয়াদ পূর্ণ হয় নিয়ম অনুযায়ী গাছগুলো কেটে বিক্রির টাকা উপকারভোগী ৫৫ ভাগ, সড়ক ও জনপদ বিভাগ ২০ ভাগ, আর বন অধিদপ্তর পাওয়ার কথা মাত্র ১০ ভাগ। তবে টাকার এই ভাগের হিসেব নেই কারো কাছেই। গাছ কাটার বিষয়ে ক্ষোভে ফুসছে পরিবেশবাদীরা। সমস্যায় পড়ছেন স্থানীয়রাও। গাড়ি চালাইতে আমরা রোদটার তাপ থেকে বাঁচতাম, গাড়ির উপরে যে তাপ লাগতো না। এখন গাছ কাটাতে দেখা যায় সারা রাস্তা রোডের মধ্যে যাত্রীরও কষ্ট, আমাদেরও কষ্ট। শত শত হাজার হাজার গাছ কেটে ফেলছে এবং এটা প্রকৃতির উপর প্রভাব পড়বে এবং আমাদের যাতায়াতে সমস্যা হবে। সড়ক বিভাগ বলেছে এখানে সড়কের উন্নয়নের কোনো প্রকল্প নেই, কিন্তু বন বিভাগ বলছে যে এখানে সড়কের উন্নয়নের কাজের জন্যই নাকি তারা গাছগুলো কেটে ফেলছে। সামাজিক বনায়নের মেয়াদ চলে গেছে। তো আমরা এটা বলতে চাই, দুইটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিভাবে তাদের বিপরীতমুখী বক্তব্য উপস্থাপন করছে। এই সড়কে ৪,৫০০ গাছ কোনো কারণ ছাড়াই তারা কাটার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি প্রশাসন
সরকার অবিলম্বে এখানে হস্তক্ষেপ করবেন। বন বিভাগ বলছে রাস্তার সম্প্রসারণ এবং উপকারভোগীদের লাভের অংশ দেওয়ার জন্যই কাটা হচ্ছে গাছগুলো। তবে সড়ক বিভাগের দাবি গাছ কাটার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কুড়াল সেতু এসে এই সড়কে নাম এবং রাস্তায় সড়কের সংস্কার হবে, এই জন্য গাছ কাটা প্রয়োজন। সেতু পার হয়ে টুকের বাজার হয়ে শাসনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের বৃক্ষ গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। জেলা প্রশাসক বলছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। কাজ বন্ধ থাকবে, তবে পাশাপাশি বিষয়টা কেন তারা সেখানে গাছ কাটতে গিয়েছিল সেই জন্য আমরা একটি তদন্ত কমিটি ফর্ম করার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেটি শীঘ্রই সেটি তদন্ত কমিটি গঠিত হবে এবং তারা খুব দ্রুত তার একটা রিপোর্ট আমাদের জেলা প্রশাসনকে দিবে। সরকার যেখানে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে তখন নির্বিচারে এভাবে গাছ কেটে ফেলাকে অশনি সংকেত হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। পরিবেশ রক্ষায় দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। আগামী 24 ঘন্টার ভিতরে। আব্দুল হামিদ, RTV। রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা এই অপকর্মের কারণে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের রিপোর্ট, জানাচ্ছেন লিওন আজাদ। দিনের আলো ফুরাতেই যেন বদলে যায় কিশোরগঞ্জের পাখন্দি উপজেলার মনিয়ারিকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদের চিত্র। রাতের আঁধারে নদীর বুক ছিঁড়ে চলে ড্রেজার, তোলা হয় বালু, আর সেই বালু বাল্কহেডে করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 মাস ধরে এভাবেই চলছে অবৈধ বালু উত্তোলন। নদী থেকে বালু তোলার কারণে বাড়ছে তীর ভাঙন। একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এ অবৈধ বালু উত্তোলন চলছে বলে অভিযোগ তাদের। আমরা এই বিষয়ে অভিযোগ দেওয়ার পরে অনেকবার কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই নাই। এমপির ভাই ওই পারে, এমপি এই পারে কিছু লোক জড়িত। আমাদের ফসলে জমি অনেক কিছু নদীতে বিলীন হয়ে যেতেছে, শত শত বিঘা জমি আমাদের নষ্ট হয়ে গেছে। অবৈধ বালু উত্তোলনের বিষয়টি বন্ধে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েও মেলেনি প্রতিকার। এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে একটি ড্রেজার ও 4টি বালুবাহী বাল্কহেড আটক করেন। জনগণ এদেরকে জব্দ করছে। এই অবস্থায় উপজেলা প্রশাসন, ওসি মহোদয় ওনারা আসছেন, আইসা ওইগুলা পরিদর্শন করছেন। পরিদর্শন করে আমাদেরকে আর কোনো রকম কোনো আশ্বস্ত করে নাই, উনি চলে গেছেন। আমরা রাত্রে যাই, আমরারে হুমকি দেয়। তবে আটক নৌযান ও ড্রেজার জব্দের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা 4টা বাল্কহেড এবং একটা ড্রেজার, অনেক বিগ অ্যামাউন্টের বালি, এটা মোবাইল কোর্টে বিচার্য বিষয় না, এটা উপযুক্ত আদালতে বিচার করবে, সেজন্য নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে আগামী বর্ষায় নদী ভাঙনে ফসলি জমির পাশাপাশি বসত বাড়িও হুমকির মুখে পড়তে পারে। তাই নদী ও জনপদ রক্ষায় স্থায়ী সমাধানের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এলাকাবাসী। লিওন আজাদ, RTV। উগ্রতা নয়, বরং ইসলামের ঐতিহ্য হলো জ্ঞান, মানবিকতা ও শান্তির। মানুষে মানুষে মতপার্থক্য থাকতেই পারে, তবে এর সমাধান হতে হবে জ্ঞান, যুক্তি ও সংলাপের মাধ্যমে। এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল একাডেমি অব মডারেট স্কলারের নির্বাহী পরিচালক ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ। রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স অন ইসলাম ইন বাংলাদেশ সেমিনারে তিনি কথা বলেন। এ সময় বক্তারা আরও বলেন, ইসলাম মানে ন্যায়, মানবিক মর্যাদা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি। এ সময় উপস্থিত ছিলেন তুরস্ক, সৌদি আরব, অস্ট্রেলিয়া, মিশর, লেবানন ও ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। নদী রক্ষা কমিশন আইন সংশোধনের একটি খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 15 লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডের মতো কঠোর শাস্তির প্রস্তাব রাখা হচ্ছে। অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ এবং দূষণ বন্ধে মামলা দায়ের সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে কমিশন। বিলুপ্ত নদী বা খালের নাব্য পুনরুদ্ধার, খনন এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সরকারের কাছে সুপারিশ করতে পারবে। সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ ওই সুপারিশ বাস্তবায়ন না করলে সেই কারণ কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হবে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই।
রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।